গল্পের নাম ভাত, লিখেছেন মহেশ্বতা দেবী। হ্যালো এভরিওয়ান, আমি জীবনেশা খাতুন। বাংলা সম্পর্কে যাবতীয় তথ্য আমি আমার এই চ্যানেলে পোস্ট করে থাকি। তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 ও 12 যাবতীয় গল্প কবিতার মূল বিষয়বস্তু একেবারে সংক্ষেপে আলোচনা করি। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 12 গল্প ভাত। এই গল্পটা আজকে আমি তোমাদের একেবারে মূল বিষয়বস্তু একদম সংক্ষেপে আলোচনা করব। তাই যদি আমার চ্যানেলে কেউ নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দাও। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবার চলো গল্পের একদম মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। তো দেখো, গল্পের নাম যেহেতু ভাত, ভাত এই যে গল্পটি কেন নামটা দেওয়া হয়েছে, এটা গ্রামের এক সর্বহারা নিম্ন শ্রেণী মানুষের গল্প। এই গল্পের যে কেন্দ্রীয় বা প্রধান চরিত্র, তার নাম হচ্ছে উৎসব নাইয়া। তাকে গল্পতে ডাকা হচ্ছে উৎসব। এই লোকটার জীবনকে কেন্দ্র করে তাকে নিয়ে কিন্তু পুরো গল্পটা। ওকে, আচ্ছা। তো উৎসব নাইয়া যে ভাত খেতে চেয়েছিল, কিন্তু ভাত খাওয়ার দরুন তাকে যেতে হয়েছিল জেলে। তাহলে সে কি এমন ভাত খাওয়ার জন্য করেছিল যার জন্য তাকে যেতে হয়েছিল জেলে? তো চলো আমরা জেনে নিই। এই গল্পটাকে আমরা দুটি পার্টে ভাগ করব। তো প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে উৎসব নাইয়ার গ্রামের যে জীবন, সেই গ্রামের জীবনকে কেন্দ্র করে কিছু কথা। গ্রামে তার সঙ্গে অবিচার হয়, তারপর সে চলে যায় শহরে, সেখানেও তার সঙ্গে অবিচার হয়। এই নিয়ে হচ্ছে টোটাল গল্প। তো প্রথমে আমরা জানবো গ্রামে সে কেমন ছিল। উৎসব নাইয়ার গ্রামে একটা ছোট্ট পরিবার ছিল। সেই পরিবারে তার বউ, তার 2 ছেলে মেয়ে ছিল। তার বড় মেয়েটার নাম হচ্ছে চুন্নি, তাই উৎসব তার বউকে চুন্নির মা বলে ডাকত। তো তাদের যে ছোট একটা পরিবার, সেটা বেশ ভালোই কাটছিল। তো সুন্দরবনের যে মাতলা নদী রয়েছে, সেই মাতলা নদীর তীরে তাদের ছোট্ট একটা পরিবার গড়ে উঠেছিল। সেখানে একটা টিন দিয়ে সে ঘর বেঁধেছিল। তো এইভাবে লোকের জমিতে কাজ করে কচু শাক এনে গুগলি দিয়ে লঙ্কা দিয়ে ভাত খেয়ে তাদের দিন কাটছিল। মোটামুটি ভালোইভাবে তাদের দিন কাটছিল। তারপর একদিন হঠাৎ বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি ঝড়ে পরিণত হয়। আর যেহেতু তারা মাতলা নদীর তীরে থাকতো, মাতলা নদীতে সেদিন বান ডাকে। আর সেই বানের জলে তার ঘর সঙ্গে তার পরিবারও ভেসে যায়। উৎসব কাউকে বাঁচাতে পারেনি। সারা রাত শুধু চুন্নির মা করে কাটিয়েছে, কাউকেই দেখতে পায়নি। শুধুমাত্র যে তাদের এরকম অবস্থা তা কিন্তু নয়, গ্রামের প্রত্যেকের, ওই গ্রামে যতগুলো মানুষ ছিল নিম্ন শ্রেণীর মানুষ, প্রত্যেকের ঘর বাড়ি ভেসে গেছে। অনেকেই মারা গেছে, অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে। তার মধ্যে উৎসব নাইয়ার একটু বেশি ক্ষতি হয়েছে। তার পরিবার চলে গেছে, তার ঘর চলে গেছে। তো এই দুঃখে শোকে উৎসব নাইয়া 3 দিন কাতর হয়ে থাকে। 3 দিন পর তার খিদে পায়, কারণ এই 3 দিনে সে কিছুই খায়নি। আর মানুষের শরীর, রক্ত মাংস করা শরীর, খিদে তো পাবেই। তো তারপর সে খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। লোকের বাড়িতে কাজ করতে চায়, কেউ তাকে কাজে নেয় না। গ্রামের যে প্রধান ছিল, তার বাড়িতে যায় কাজ করার জন্য, তাতেও তাকে কেউ কাজে নেয় না। আর যখন সে কাঁদছিল তার ছেলে বউয়ের জন্য, তখন লঙ্গরখানাতে খাবার দেওয়া হচ্ছিল। কিন্তু উৎসবের সেদিকে কোনো মাথা ব্যথা ছিল না। তখন তার পরিবারকে খোঁজার শোকে তার সময় চলে যাচ্ছিল। তাই উৎসব অনেক দিন পেট পুড়ে খাবার খায়নি। কোনো রকমে চেয়ে চুয়ে তার দিন যাচ্ছিল। ধীরে ধীরে তার চেহারার অবস্থা খুবই খারাপ হতে থাকে এবং মনে মনে খিদের জ্বালাতে সে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারপর সে মনে মনে ঠিক করে সে যাবে শহরে। তো এখান থেকে তার একটা নতুন মোড় শুরু হয়। শহরে কোথায় যাবে? শহর কলকাতা। সেখানে কেন যাবে? সেখানে যাবে ভাত খেতে। উৎসব নাইয়া যেই গ্রামে থাকতো, সেই গ্রামটার নাম হচ্ছে বাদাই। ওই গ্রামের একটা মেয়ে ছিল যার নাম বাসিনী। সবাই জানে যে ওই গ্রামের মেয়ে যার নাম বাসিনী, সে একটা বড় বাড়িতে ঝি চাকরের কাজ করে। সেখানে নাকি ভাতের ছড়াছড়ি, তারা নাকি বহুত টাকা বা বহুত পয়সাওয়ালা মানুষ। সে মনে মনে চিন্তা করে সে যাবে বাসিনীর কাছে। তো যেই চিন্তা করা সেই কাজ, সে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই সময় গ্রামে তাকে অনেকে বলে দেয়, যেহেতু তার ছেলে মেয়ের অপঘাতে মৃত্যু হয়েছে, তাই যেন অবশ্যই গঙ্গাতে তাদের শ্রাদ্ধ বা তাদের পিণ্ডি দিয়ে দেয়। এ কথা শুনে তখন উৎসব মনে মনে ঠিক করে আগে সে পেট পুড়ে ভাত খাবে কলকাতায়, তারপর পুজো দেবে। তো তারপর উৎসব চলে যায় কলকাতায়। এবার
উৎসব যেই বাড়িতে যায় অর্থাৎ বাসিনী যেই বাড়িতে কাজ করে সেই বাড়ি সম্পর্কে একটু ডেফিনেশন দিই, কারণ এটা তোমাদের পরীক্ষাতে বারবার দেয়। তো ওই বাড়িতে একজন প্রধান কর্তা বা একজন প্রধান মালিক ছিল। সেই মালিকের নাম হচ্ছে বড় পিসিমা। বড় পিসিমার কথাই ওই পুরো পরিবারটা চলতো। ওই পরিবারে বড় পিসিমা আছে, বড় পিসিমার বড় ভাই এবং ওই ভাইয়ের 3 ছেলে ছিল। ওই 3টে ছেলেরই বিয়ে হয়ে যায়। 3টে ছেলেই কিন্তু কোনো রকমভাবে কোনো কাজ করতো না, কারণ তারা নাকি 11টার সময় ঘুম থেকে ওঠে। এবার বলো, 11টার সময় যদি ঘুম থেকে ওঠে, তোমরাই বলো, তাহলে কি কোনো অফিসে কাজ করতে পারবে? তাই তাদের চাকরি করা হয়ে ওঠে না। আর তাদের যদি অভাব থাকতো, হয়তো তারা 11টার সময় উঠতো না, কারণ তাদের অভাব নেই। চাকরি না করেও তাহলে তাদের চলছে কিভাবে? মনে প্রশ্ন জাগতেই পারে। চাকরি না করে তাদের বাড়ি চলে যাচ্ছে, তার মেন কারণ হলো যে উৎসব নাইয়া যেই বাদাতে থাকতো সেই বাদাতে তাদের নাকি অগাধ জমি। অবশ্য উৎসব নাইয়া বা বাসিনী এটা কোনোদিন দেখেনি, শুধু শুনেই এসেছে। কিন্তু বাসিনী আর উৎসব নাইয়া যেখানে ছিল, যেখানে থাকতো, যেই বাদাইকে চিনতো, সেই বাদাই শুধুমাত্র অভাব আর দুর্যোগ। তো তারপর সে কি করে? বাসিনীর সঙ্গে দেখা করে। বাসিনীকে দেখা করে বলে সে সেখানে কাজ করবে, বদলে তাকে খেতে দিতে হবে। একথা শুনে বাসিনী চলে যায় বড় পিসিমার কাছে। বড় পিসিমাকে যায় এবং গিয়ে একটু অনুনয় বিনয় করেই বলে যে তার গ্রাম থেকে একজন লোক এসেছে, সে কাজ করবে, বদলে সে একটু ভাত খাবে। একথা শুনে বড় পিসিমা রাজি হয়ে যায়। অবশ্য বড় পিসিমার দাপট ও বাড়িতে প্রচুর। বড় পিসিমা যে বলবে ওটাই শেষ কথা। বড় পিসিমা বাসিনীকে বলে যে আগে তাকে বলো কাঠ কাটতে, কাঠ কাটা শেষ হলে তবেই সে ভাত পাবে। একথা শুনে বাসিনী এসে উৎসবকে বলে। উৎসব কি করে? কোনো কিছু না ভেবেই সে রাজি হয়ে যায়। তারপর তাকে বেশ অনেকটা কাঠ কাটায়। তো যেহেতু উৎসব অনেক দিন কিছু খায়নি, তার গায়ে কিন্তু কোনো রকম কোনো শক্তি ছিল না। তারপরেও সে কাঠ কাটছে, তার কারণ সে একটাই আশায় আছে, যদি সেই কাঠগুলো কেটে শেষ করতে পারে তাহলে সে অনেক দিন পর আজ ভাত খাবে। তো বলে সে কাঠ কাটতে শুরু করে। এরই মধ্যে ওই হেসেল থেকে, মানে ওই বাড়ির হেসেল থেকে নানা রকম গন্ধ ভেসে আসে। তার মধ্যে ভাত রান্না করার গন্ধও ভেসে আসে। উৎসব রাইয়া মনে মনে ভাবে সে আজ অনেক দিন পর আরাম করে ভাত খাবে। এটা ভাবতে থাকে আর কাঠ কাটতে থাকে। আচ্ছা, এবার বলি, ওই পরিবারে যে 3টে ছেলে ছিল তারা 3জনই বিবাহিত। তো বড় বউ যে ছিল তার প্রথম কাজ হচ্ছে তার শ্বশুর মশাইকে দেখাশোনা করা। শ্বশুর মশাই বর্তমানে ক্যান্সারে ভুগছে। তো এই ক্যান্সারকে দূর করার জন্যই ওই বাড়িতে একটা পুজো হবে। সেই পুজোর জন্যই এত কাঠ কাটানো হচ্ছে। ডাক্তার বলে দিয়েছে তাকে নাকি কোনো রকম ভাবে বাঁচানো যাবে না, কিন্তু বড় পিসিমা কোনো রকম ভাবে হাল ছাড়বে না। সে তার বড় ভাইকে বাঁচিয়েই ছাড়বে, তাই সে আপ্রাণ চেষ্টা করছে বাঁচানোর। এই সময় ওই বাড়ির যে ছোট বউ ছিল তার বাবা বলেন যে সে নাকি একটা পুরোহিতকে জানে, যে এইসব রোগগুলোকে একটা পুজোর মাধ্যমেই তাড়িয়ে দিতে পারবে এবং তার দাদা ভালো হয়ে যাবে। তার দাদা অবশ্য কম বয়স ছিল না, তার দাদার বয়স ছিল 82, অর্থাৎ ওই বাড়ির যে কর্তা যিনি ছিলেন তার বয়স 82। বাসিনীর অবশ্য এইসব দেখে একটু বেশি হাসিই পায় বা একটু বেশি রাগই ধরে, কারণ 82 বছর বয়সে তাকে আবার এত জাঁকজমক করে বাঁচানোর কি আছে। কিন্তু কার কথা কেই বা শোনে, বড় পিসিমা তাকে বাঁচাবেই। তো তাই পুরোহিতের কথা অনুযায়ী ঘরে যজ্ঞ হবে। আর ওই বাড়ির যে মেজে বউ ছিল তার কাজ হচ্ছে সে সারাদিন দামি দামি মাছ রান্না করে তার শাশুড়িকে খাওয়ায়। এটা নাকি তার পালা পড়েছে, কারণ শ্বশুর মশাই যখন মারা যাবেন তারপর থেকে তো তার শাশুড়ির আর মাছ খাওয়া হবে না। তাই তার সারাদিনের কাজ তার শাশুড়িকে ভালো ভালো মাছ রান্না করে খাওয়ানো। ও বাড়ির যে বড় পিসি ছিল তার বিয়ে হয়নি। বিয়ে না হওয়ার কারণ অনেকে বলে তার সঙ্গে নাকি দেবতার বিয়ে হয়েছে, আবার অনেকে বলে ওই বাড়ির যখন বড় পিসিমা বড় হয়ে ওঠে, অর্থাৎ বিয়ের উপযুক্ত হয়ে ওঠে, তখন বড় পিসিমার মা মারা যান। সেক্ষেত্রে ওই পরিবারের যাবতীয় দায়িত্ব, অর্থাৎ হেসেল থেকে শুরু করে ওই পরিবারের সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে নেয় এবং বিয়ে করার বয়স তার পাড়িয়ে যায়। এইভাবেই সে ওই সংসারটাকে ছোট্ট থেকে নিজে আগলে বড় করেছে।
তা ওই সংসারে তার দাপটটা সবচাইতে বেশি। এবার ওই বাড়িতে অনেক রকম চাল রান্না হতো, যেটা তোমাদের আমি আগেই বলেছি। কি কি চাল রান্না হতো, চালের নামগুলো একটু জেনে নাও, কারণ এগুলো পরীক্ষাতে আসে। চালগুলোর নাম হচ্ছে, একটা ঝিঙে শাল চাল, একটা রামশাল চাল, একটা কনকপানি চাল, একটা পদ্মজালি চাল, আর একটা হচ্ছে মোটা সাপটা চাল। টোটাল 5 রকমের চাল ওই বাড়িতে রোজ রান্না হতো। এই চালগুলো যখন বাসিনী ধুতে এসছে, তখন উৎসব নাইয়া তাকে জিজ্ঞাসা করে যে এত চাল কে খায়, আর এত চাল এরা পায় বা কোথায়? তখন বাসিনী বলে সে বাদায় নাকি তাদের অনেক জমি আছে, সেই জমি থেকেই এই চালগুলো আনায়। তখন উৎসব একটু মনে মনে ভাবতে থাকে, আমি যেই বাদায় থাকি সেখানে তো চালই নেই, তাহলে এ কোন বাদার কথা বলছে যেখানে এত রকম চাল পাওয়া যাচ্ছে? তারপর সে কাঠ কাটা কমপ্লিট করে। কাঠ কাটার পর সে চলে যায় বাসিনীর কাছে। বাসিনীকে জানায় যে তার কাঠ কাটা হয়ে গেছে। বাসিনী তখন বড় পিসিমাকে জানায়। বড় পিসিমা তখন জানিয়ে দেয় এখন তাকে ভাত দেওয়া হবে না। কারণ হচ্ছে যেই পুরোহিত আছেন, যিনি যজ্ঞ করতে এসছেন, তিনি বলে দিয়েছেন এই যজ্ঞের নাকি একটা নিয়ম হচ্ছে, যতক্ষণ না যজ্ঞ শেষ হয় এই বাড়ির কেউ একটাও অন্ন না গালে করে, তাই এখন কেউ ভাত খাবে না। এই কথাটা শুনে উৎসব একটু দুঃখ পায়। তারপর সে বাসিনীকে বলে তার খিদে পেয়েছে, কিছু একটা দিতে। তো তখন বাসিনী লুকিয়ে তাকে একটু ছাতু দেয় এবং বলে যে বাইরে কল আছে, সেখানে গিয়ে কলে জল দিয়ে খেয়ে নিতে। উৎসব কি করে, রীতিমতো তার কথা শোনে এবং বাইরে যায়, কল থেকে জল নিয়ে ছাতুটা খায়। খাওয়ার পরেও পেট যেন তার মানছে না, কারণ ওইটুকু ছাতু তার পেটের কোথায় তলিয়ে গেছে। তারপর সে কি করে, চলে যায় ওই বাড়ির মন্দিরে। খিদের জ্বালায় উৎসব ওই মন্দিরের চাতালে গিয়ে বসে। তারপর যখন দেখছে অনেকটা টাইম লাগছে, তাকে এখন ভাত দেওয়া হবে না যতক্ষণ না হোমযজ্ঞ শেষ হয়, তাই উৎসব কি করে, হোমযজ্ঞ কখন শেষ হবে সেই আশায় ওই মন্দিরের চাতালেই ঘুমিয়ে যায়। তারপর কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর হঠাৎ করে একজনের পায়ের ঠেলাতে তার ঘুম ভাঙে। একজন লোক তাকে ডেকে তোলে এবং তাকে বলে সে চোর নাকি। তখন উৎসব একটু রেগে যায়, রেগে বলে সে মোটেও চোর নয়, সে এই বাড়িতে কাজ করতে এসেছে। তখন লোকটি আর কিছু বলে না। তখন উৎসব একটু এবার খেয়াল করে তার চারপাশে, দেখে যে তার চারপাশে বেশ জটলা পাকতে শুরু করেছে। বাড়ি ভর্তি লোক আর সামনে অনেকগুলো গাড়ি। উৎসব কি হয়েছে বুঝতে পারার আগেই ভিতর থেকে একটা মেয়েলি গলায় কান্নার আওয়াজ আসছে। উৎসব ধীরে ধীরে চলে যায় বাসিনীর কাছে। বাসিনীর কাছে গিয়ে জানতে পারে ওই বাড়ির যে কর্তা, যার জন্য হোমযজ্ঞ করা হচ্ছিল, যার রোগ ভালো করার জন্য, সে নাকি মারা গেছে। অর্থাৎ ওই বাড়ির যিনি কর্তা সে মারা গেছে। তারপর উৎসব ওখানে দাঁড়িয়ে থাকে একটু ভাত খাওয়ার আশায়। এদিকে বড় পিসিমা কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে বলতে থাকে, কি ডাকাবুকো পুরোহিত আনলো তোমার ছোট বেয়াই, যে তোমাকে মেরেই ফেললো। তখন পুরোহিত বলে যে দোষটা আমার ছিল না, দোষ ছিল আপনাদেরই। কারণ যখন নাকি সে যজ্ঞ করছিল, সেই যজ্ঞের মধ্যে 3 ছেলে নাকি অর্ধেক যজ্ঞ থাকা অবস্থায় উঠে যায়। পুরোহিতের মতে তার কারণে নাকি মৃত্যু হয়েছে। তো পুরোহিত এইভাবে নিজের উপর থেকে দোষটাকে পুরোপুরিভাবে ছাড়িয়ে ফেলে। তারপর পিসি ঠাকুমা কাঁদতে কাঁদতে তার এই সংসারের যাবতীয় কথা বলে। খাট আনা হয়েছে কিনা, কীর্তনের লোকেরা এসেছে কিনা, তারপর হচ্ছে লোকেদের ঠিকঠাক বসানো হয়েছে কিনা, টাকা পয়সা কম পড়েছে কিনা, এই সব নানা রকম খুঁটিনাটি, মানে ওই যে মৃত পরিবারের যে খুঁটিনাটি কাজগুলো থাকে সেই সম্পর্কে পিসিমা জানতে থাকে। তারপর পিসিমা সবাইকে বলে দেয় যেহেতু এই বাড়ির কর্তা মারা গেছে, তাই এই বাড়িতে কোনো রকম আগুন জ্বলবে না, অর্থাৎ আর কোনো রান্না হবে না। আর তার সঙ্গে আজকের যে রান্না করা ভাত, মানে 5 রকম রান্না করা যে ভাত, সেই ভাতগুলোকে ফেলে দিয়ে আসতে হবে। এটা বড় পিসিমার হুকুম। এই কথা শুনে বাসিনী ভাতের ডেচকিগুলো নেয়, ভাতের ডেচকিগুলোকে তুলতে থাকে এবং ফেলতে যাওয়ার উদ্দেশ্যে সে বেরোয়। উৎসব কি করে, সেই সুযোগে সেও একটা বড় ডেচকি বাসিনীর হাত থেকে নিয়ে বলে আমি অনেক দূরে ফেলে দিয়ে আসছি। একথা শুনে বাসিনী বলে ঠিক আছে চলো। তারপর যেই জায়গা ফেলার কথা বাসিনী সেই জায়গায় খাবার ফেলে, কিন্তু উৎসব সেখানে আর খাবার ফেলে না। উৎসব কি করে, সে খাবারের ডেচকিটা নিয়ে হন হন করে ছুটে চলে অনেক দূরে, বাসিনীর থেকেও অনেক দূরে। এটা দেখে বাসিনীর মনে সন্দেহ জাগে। তখন বাসিনী চেঁচিয়ে বলে ওঠে, ওটা মৃত বাড়ির খাবার, ওটা অশুদ্ধ, ওই খাবার খেও না। তখন উৎসব
মুখ ঘুরিয়ে এমন মুখঝামটা দেয় যেটা দেখে বাসিনীর গা শিউরে ওঠে। এর আগে বাসিনী কখনোই উৎসবের এমন হিংস্র চেহারা দেখেনি। হাতের ডেচকিটা নিয়ে সোজা চলে যায় স্টেশনে। সেখানে যায় এবং সেখানে গিয়ে সে ভাতের থালাতে সে হাত দেয়। হাত দিয়ে অনুভব করতে থাকে যে সে সত্যি সত্যি আজকে ভাতে হাত দিতে পেরেছে, অর্থাৎ তার ভাত আজকে সত্যি সত্যি খাওয়া হবে। তারপর সে থাবা থাবা ভাত নিয়ে খেতে থাকে। অনেকক্ষণ খাওয়ার পর তার পেটটা যখন ভরে আসে, তারপর তার মনে পড়ে তার পরিবারের কথা, যেই পরিবারকে সে গ্রামে ফেলে এসেছিল, যেই পরিবার দুর্যোগে ভেসে গিয়েছিল। চূর্ণীর মা, চূর্ণী এবং তার পুত্রের কথা মনে পড়লে তার চোখের কোণায় জল চলে আসে এবং সে মনে মনে বলতে থাকে, দেখো ভাত এনেছি, তোমরা ভাত খাও। এবং তাদের নাম করে সে একগাল একগাল করে ভাত খেতে থাকে। তারপর সে ভাত খাওয়ার পরে মনে মনে ভাবতে থাকে, ভাত খাওয়ার এই যে সুখটা চূর্ণীর মা আজ পর্যন্ত, এই সুখটা চূর্ণীর মা তাকে আজ পর্যন্ত দিতে পারেনি। তো তারপর সে কি করে, ভাত খায়। ভাত খেয়ে বাকি যে ভাতটুকু থাকে সেটাকে নিয়ে ডেচকিটাকে ভালো করে জড়িয়ে নিয়ে ডেচকির কানায়াতে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। তারপর হয় সকাল। এটা রাতের ঘটনা। তারপর হয় সকাল। সকাল হওয়ার পর পুলিশ তাকে জাগায় আর বলে, তোমাকে জেলে যেতে হবে। কথাটা শুনে উৎসব একেবারে হতভম্ব হয়ে গেল। হঠাৎ তাকে কেন জেলে যেতে হবে? তখন বলে যে ওই বাড়ির বড় পিসিমা তার নামে আরোপ করেছে বা তার নামে নালিশ জানিয়েছে সে নাকি পিতলের ডেচকি চুরি করে পালিয়ে যাচ্ছিল, তাই তাকে পুলিশে অ্যারেস্ট করেছে বা তাই তাকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে। তো এখানে তোমাদের গল্পটা শেষ হয়েছে। তো এই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। তো প্রথমে মহেশ্বেতা দেবী এই গল্পে একটা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কথা বলে। একটা নিম্নবিত্ত শ্রেণীর জীবন কেমন হয় সেই সম্পর্কে তুলে ধরে। একটা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ভাত খাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয় গ্রামে, এবং গ্রামে তার সঙ্গে কত কি ঘটেছিল, তার প্রতি কত অত্যাচার হয়েছে সেটা জানায়। তারপর যখন যায় সে শহরে, সেখানে শহুরে মানুষরা তাকে ঠিক কীভাবে সাজা দিয়েছিল ভাত খাওয়ার অপরাধে সেটা জানায়। তাই এই গল্পটার নাম ভাত দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল কেন এই গল্পটার নাম ভাত। তো এই হচ্ছে তোমাদের মূল বিষয়বস্তু, এর বাইরে আর কিছুই নেই। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলটাকে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। আজকের মতো আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।